পেরেশানি হয়ে ক্লান্ত হয়ে তারপরে যে তারা আবার সরাদ্দি উদ্যানে কেউ কেউ যায়, কিন্তু যারা শিশু নিয়ে আসে যেসব বাবা মা, ওরা শিশু কর্নার ওখান থেকে শিশু কর্নার থেকে বই টই কিনা আবার দেখা গেল যে টিএসসির দিকে অথবা দোয়েল চত্বরের দিকে চলে যাচ্ছে, তারা কিন্তু সরাদ্দি উদ্যানে ঢুকছে না। এতে করে আমি যে প্র্যাকটিক্যাল বিষয়টা উপলব্ধি করেছি, অনেক বড় বড় প্রকাশনী কিন্তু শিশু কিশোর সাহিত্য নিয়ে এসেছে এবং কালারফুল অনেক ভালো, সব প্রকাশনীর মধ্যে আছে, মানে কিশোর আছে, শিশুদের আছে, কিন্তু এরা আমার কাছে মনে হচ্ছে ওই সব শিশুরা যারা বর্ধমান হাউস থেকে বেরিয়ে চলে যাচ্ছে এরা এই নাগাল পাচ্ছে না, আর বাবা মারা তো একবার আসলে প্রতিদিন আসবে না। আর আরেকটা হচ্ছে উপলব্ধি যে এইবার প্রাঙ্গণ বিস্তীর্ণ, সোহরাওয়ার্দী উদ্যানে খুব ঘোরাফেরা করা যায়, কিন্তু ধুলাটা কিন্তু কন্ট্রোল হচ্ছে না, বিশেষ করে ছুটির দিনগুলোতে। ওখানে সারাদিন হয়তো 11টা থেকে মেলা চলে, পানি দিতে পারে না, কোনো একটা বিষয় আছে। এই ধুলাটাকে বন্ধের দিন তো মানুষের সমাগম বেশি হয়, বিপুল জনস্রোত হয়, তাহলে এই বন্ধের দিনে কিন্তু ধুলাটা খুব বেশি। যেমন আমার খুব কাশি হয়ে গেছে, মানে ওই ধুলা খেতে খেতে মাস্ক পরে ঘুরে বেড়ায়, তারপরেও কিভাবে জানি আক্রান্ত হয়েছে। এভাবে যারা মেলায় যাচ্ছে বন্ধের দিনে এত মানুষ যায় এবং এত ধুলো উঠে, কিন্তু অন্য দিনগুলোতে দেখে যে ধুলো তুলনামূলকভাবে কম, যেহেতু মানুষের সংখ্যাও কম। অনেকে বলে যে বাংলা একাডেমির এই বই মেলাটি 15 জানুয়ারি থেকে আসলে তোড়জোড়টা শুরু হয়, এটা কি আরেকটু লম্বা সময় নিয়ে এই আয়োজন যদি করে থাকে বাংলা একাডেমি, তাহলে কি আরেকটু গোছানো হবে না? আপনার কি মনে হয়? আমি মনে করি বাংলা একাডেমি যে আয়োজনটা করছে এটা অসাধারণ, কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি কিছু আমার উপলব্ধির কথা বলছি, সমালোচনা করছি। আসলে আমি মনে করি সমালোচনা ধারণ করার সহনশীলতা থাকা উচিত সবার। যে ধরেন 3টা থেকে বই মেলা, এবং 3টা থেকে বইমেলা, বই যখন গেট খুলতে খুলতে স্টলে সবাই যায়, আমি খুব প্র্যাকটিক্যালি দেখেছি, খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করেছি যে আসলে 4টে থেকে বইমেলা শুরু হয়, এবং সেটা যেহেতু 8:30টায় লাইট নিভে যায়, 8টার পর আর মানুষ ঢুকতে পারে না, তাহলে বইমেলা তো হচ্ছে 4টা থেকে 8টা। তাহলে আমরা যে ছুটির দিন ছাড়া আমরা 4 ঘন্টা বইমেলা পাচ্ছি প্রতিদিনে, যাতে আমরা মাসব্যাপী যে কথাটা বলছি বইমেলা দিন হিসেবে যেভাবে হিসাব করছি ওইভাবে করা যাবে না। আমি বলবো যে আমরা 4 ঘন্টা বইমেলা করছি বা 5 ঘন্টা ধরেন, তাহলে বইমেলা প্রতিদিন 5 ঘন্টা, এত বড় একটা আন্তর্জাতিক মেলা হয়ে গেছে আমাদের, সমগ্র জাতি তাকিয়ে আছে, যারা আসতে পারে না হাউতাশ করছে, তাদের ভিতর হতাশা, আমরা তো যেতে পারলাম না, অবরোধের কারণে অনেকে আসতে পারে না, আশেপাশে জমা ওঠা উচিত, বা জমে উঠে তখনই এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা আরেকটা জিনিস, তুমুল মানে মেলা চলছে এবং তুমুল কেনাবেচা হচ্ছে, মানুষ স্রোতের মতো ঢুকছে, এর মধ্যে লাইট বন্ধ হয়ে যাচ্ছে। আমি যে রূপকথ্যে বলছি, আমার মনে হয় একটা তরুণকে শয়ে ওটাকে জবই করে দেওয়া হচ্ছে। বইমেলাটাকে আমি সেভাবে দেখতে চাই, বইমেলাটা একটা তরুণ, তাকে আমরা জবই করে দিচ্ছি 8:30টার মধ্যে বন্ধ করার জন্য। এই জন্য আবার কর্তৃপক্ষের একটা ওদের অজুহাত আছে, অজুহাতটা হচ্ছে সিকিউরিটির ব্যাপার আছে, তাদের স্টাফরা অনেক দূরে থাকে, কেউ সাভার থেকে আসে, নানা রকম যুক্তি তারা দেখাচ্ছে। তো এটা তো আসলে শুধুমাত্র বাংলা একাডেমিক মানুষের সদস্যদের দ্বারা পরিচালিত হবে সেটা আমি মনে করি না। আমি মনে করি ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া যেতে পারে। 2 শিফটে বইমেলা হতে পারে, 11টার থেকে যদি আমরা বইমেলাটা করতে পারি তাহলে 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত বাণিজ্য মেলা যেরকম হয়, সেখানে তো সিকিউরিটির কোনো অসুবিধা হয় না। তাহলে আমাদের একটা বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করতেই হবে। বাংলা একাডেমির যতই লিমিটেশন থাকুক না কেন, সীমাবদ্ধতা থাকুক না কেন, আমি মনে করি এই মেলাকে আরও জননন্দিত করার জন্য, আরও ব্যাপক মানুষের অংশগ্রহণ করার জন্য টাইম স্পেস বাড়াতে হবে। তাদেরকে ধন্যবাদ জানাই, তারা কিন্তু স্পেস বাড়িয়েছে আমাদের জন্য, বিস্তীর্ণ এলাকা দিয়েছে, আমরা খুশি, কিন্তু এখন টাইম স্পেসও বাড়াতে হবে। মনস্তাত্ত্বিকভাবে দুটো জিনিস গুরুত্বপূর্ণ যে কোনো ব্যবস্থাপনায়, একটা হলো টাইম ম্যানেজমেন্ট আর একটা হলো স্পেস ম্যানেজমেন্ট। স্পেসটা আমরা পেয়েছি, কিছু স্পেসের ডেকোরেশনে কিছু এলোমেলো আছে, আমরা আশা করি যে সেটা ভবিষ্যতে এই সব ত্রুটিগুলি কারেকশন হয়ে যাবে। একটা ইউ শেপ প্যাটার্ন দিতে পারে অথবা একটা রাউন্ড সার্কেল দিতে পারে, কিন্তু সেখানে না বিস্তীর্ণ এলোমেলোভাবে কিছু স্টল আছে যেগুলো মানুষ একদিক থেকে ঘুরে আরেক দিকে বেরিয়ে যাচ্ছে, মাঝখানে অনেক স্টলে ঢুকছে না। অনেক প্রকাশক আমাকে বলেছে, এটা কিন্তু আমি দেখে কথা বলছি, এটা কিন্তু বানানো কোনো কিছু না। আমি হেঁটে হেঁটে অবজার্ভ করে করে বইমেলা প্রতিদিন যাচ্ছি, আমি দেখছি, সবাই আমাকে জিজ্ঞেস করছে, আমার মতামত দিচ্ছি। পানিরও ব্যবস্থা নেই, পানিরও ব্যবস্থা নাই। হ্যাঁ, এটা একটা বিষয়। তো আমরা এবার একটু আপনার লেখালেখি প্রসঙ্গে আসতে চাই। আমরা জানি যে এবার আপনার 3টি নতুন বই এসেছে, একটি বড়দের উপন্যাস, একটি কিশোর উপন্যাস, আর একটি টিনেজদের মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে আপনি লিখেছেন, টিনেজ মনস্তত্ত্ব 2 নামে। তো বইগুলো সম্পর্কে যদি একটু বলেন আমাদের দর্শক। আমার প্রথম যে উপন্যাসটি আমি বলছি সেটা চন্দন রশ্মি, সেটা বিদ্যা প্রকাশ থেকে বেরিয়েছে, এটির প্রচ্ছদ করেছে কারুতি দাস, এবং এই বইটি
সারা বছরে ধরতে গেলে আমি একটি বই লিখেছি, আমি প্রচুর পরিশ্রম করেছি। আমার এই বইয়ের প্রেক্ষাপট হচ্ছে সাগরতল, এই প্রেক্ষাপট হচ্ছে আমাদের এই বর্তমান সামাজিক আমাদের দেশের যে প্রেক্ষাপট সেটা উঠে এসেছে, অর্থাৎ একটা বাস্তবতার সাথে একটা পরাবাস্তবতার একটা কারেকশন, যেটাকে বিশ্ব সাহিত্যের কাঠামোতে বলা হয় ম্যাজিক রিয়েলিজম, সেটা আমি আনার চেষ্টা করেছি। কতটুকু আনতে পেরেছি এই বইটি। এবং এখানে আরেকটা জিনিস আছে, আমাদের চেতন মনের সাথে অবচেতন মনে একটা কানেকশন তৈরি করেছি। সাধারণত চেতন মনে অনেক কিছু থাকে যেটা অবচেতন মন থেকে আড়ালে থাকে, কিন্তু আমি কানেকশন করে দিয়েছি যেটাকে বলে সুর রিয়েলিজম বিশ্ব সাহিত্যে। এই দুটো জিনিস এখানে আনার চেষ্টা করেছি। কিন্তু এখানে স্বামী স্ত্রীর ভালোবাসার যে তীব্রতা, একজন সাগরতলে হারিয়ে গেছে, মারা গেছে, কিন্তু অন্তরের যে ঐশ্বর্য, যে অনুপ্রেরণা, সেগুলি সে ধারণ করে বর্তমানে টিকে আছে, প্রতিরোধ করে চলছে নানা প্রতিকূল পরিবেশ, এই সব কিছু উঠে এসেছে। আরেকটি দেখছি যে এটি কিশোর উপন্যাস, খুব সম্ভবত জাদুর বাক্সে সোনার মোহর। হ্যাঁ, এই জাদুর বাক্সে সোনার মোহর এটা একটি কিশোর উপন্যাস। এটি আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে, আমি ছিলাম না কখনো সন্দ্বীপে, আমার বংশধররা সেখানে ছিল। কিন্তু যখন 71 সাল ছিল, 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, আমি তখন ক্লাস 5-এ পড়ি, একটা ছোট কিশোর, তো তখন আমি ওই 6 মাস ওই গ্রামে ছিলাম। তো ওই যে খাল, নদী, মানুষ দেখেছি, ওই প্রেক্ষাপট নিয়ে আমি একটা ছেলেকে উঠিয়ে আনি এবং সে বিশ্ব জয় করে, ওখান থেকে উঠে আসে। কিভাবে উঠে আসে, এখানে একটা মাঝে কি আপনি নিজেকেও আবিষ্কার করার চেষ্টা করছেন বা নিজের কোনো মিশেল দেওয়ার চেষ্টা করছেন? সেটা জানি না, অবচেতনে থাকে, কিন্তু আসলে হয়তো হয়ে যায়, নিজের জীবনের প্রভাবটা কিছু থাকে, সেটা আমি বলতে পারেন। কিন্তু এখানে দেখা গেল যে আমার ছেলেটা খুব ভালো ফুটবল খেলে, খুব ভালো ছাত্র, আমার জীবনের সাথে কিছু মিল আছে। আমি ভালো ফুটবল খেলতাম, আমি খুব ভালো ছাত্র ছিলাম। তো আমি দেখছি যে সুযোগ পেলে যে কোনো ছেলে মানে সে অনেক বড় কিছু করতে পারে, সে গ্রামীণ হোক, সে শহরে হোক, সুযোগের পেতে হবে, নলেজ নিতে হবে, এবং নলেজটাকে শুধু নিলে হবে না। আমরা বলি যে নলেজ ইজ পাওয়ার, আমি বলতে চাচ্ছি ইউটিলাইজেশন অফ নলেজ ইজ অ্যানাদার পাওয়ার। ব্যবহার করতে হবে নলেজটাকে, না হলে সেটা কখনো সুপার পাওয়ার হয় না। এই জিনিসটা এখানে আছে। আমরা পরবর্তী বই যেটি আছে মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে, ওইটা যাবো, ওটা নিয়ে আলোচনায়। তার আগে আমরা একটু বইমেলায় যেতে চাই। কেমন ছিল গতকালকের বইমেলা একটু দেখবো। 18তম দিনের মেলায় পাঠক উপস্থিতি ছিল মাঝারি মানের। ভিড় কম হওয়ায় ঘুরে ঘুরে বই কিনতে পেরে খুশি পাঠকরাও। বই খুবই ভালো লাগে, তো এই জন্যই আর কি বই মেলায় আসা। আর সব ধরনের বই এখানে পাওয়া যায়, পুরো ফ্যামিলি একসাথে ঘুরে ঘুরে দেখছে, ইভেন্টের মতো। প্রকাশকদের প্রত্যাশা মাফিক জমে উঠতে শুরু করেছে বইমেলা। বেচাকেনাও বেশ ভালো। সামনের দিনগুলোতে তা আরও ছাড়িয়ে যাবে এমনটাই আশা তাদের। বইমেলাতে আসুন, কারণ এই রকম করে আয়োজন করে পৃথিবীতে এত বড় বইমেলা কিন্তু আর হয় না, এত দীর্ঘদিন ধরে বইমেলা এবং এত সহজে বইগুলোকে পাওয়া। নতুন বইয়ের মিছিলে এদিনও যোগ হয়েছে বেশ কিছু নাম। লেখকদের পদচারণা বাড়তি পাওনা ছিল পাঠকদের। যে বাংলাদেশের মানুষের কাছে বইমেলাটা হয়ে উঠেছে প্রাণের মেলা, উৎসবের মেলা এবং পাঠক লেখক প্রকাশকের মিলন মেলা হয়ে উঠেছে। আমাদের বিধাতা আমাদের চোখ দিয়েছেন, এত অমূল্য সম্পদ আমরা কি কাজে লাগাবো যদি আমরা এটা জ্ঞানের ভুবনে ব্যয় না করি। সুতরাং আমার একটি আবেদন যে আমাদের দেশের পাঠকরা মহৎ বইয়ের সঙ্গে পরিচিত হন, তাদের পাঠভ্যাস গড়ে তুলুন। 18তম দিনেও নজরুল মঞ্চ যথারীতি ব্যস্ত ছিল নতুন বইয়ের মোড়ক উন্মোচন নিয়ে, আর মূল মঞ্চে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল মেলা শুরু হবে বিকেল 3টায়, চলবে রাত 9টা পর্যন্ত। প্রতিবেদন দেখলাম। আমরা আপনার সাথে আসবো আপনার লেখালেখি, বইমেলা এবং সাহিত্যের নানা প্রসঙ্গে আমরা আপনার কাছ থেকে নানা বিষয় জানবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতিতে যাবো আমরা। দর্শক, আপনারা দেখছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলা। ছোট্ট একটি বিরতিতে যাবো আমরা, আশা করি বিরতির পর আপনাদের সঙ্গেই পাবো। বিরতির পর ফিরে এলাম আবারও। দেখছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলা, সঙ্গে আছেন কথা সাহিত্যিক মোহিত কামাল। মোহিত ভাই, বিরতির আগে আমরা আপনার দুটি বইয়ের কথা জেনেছি বিষয়বস্তু, এবার আরেকটি বই আছে টিনেজ মনস্তাত্ত্বিক 2 নামে। এটি বিষয়বস্তু আমি বুঝতে পারছি যেটা মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার, যেটা আপনার মূল জায়গা। আমি তো 3টা ধারায় লিখি, কিছু টিনেজ মনস্তত্ত্ব নিয়ে লিখি, ওটা আমার সাবজেক্টের বিষয়ে অধ্যাপক হিসেবে। আরেকটি হচ্ছে আমি কিশোর উপন্যাস লিখছি, শিশু কিশোর, আর বড়দের উপন্যাস লিখছি, গল্প লিখছি। আবার 3টা ধারায় লেখা। দুটোর কথা বলেছি। যেটা টিনেজ মনস্তত্ত্ব বলতে আমরা বুঝাই যে টিনেজের আসলে অনেক সংকট থাকে, সংকটগুলো আমি কিন্তু গল্পের মাধ্যমে পরিবেশন করছি, মানে সরাসরি প্রবন্ধ আকারে না।
সুতরাং আমার বিষয়গুলি পাঠকরা গ্রহণ করছে, বিশেষ করে বাবা মাদের এটা পড়া উচিত যে বাচ্চাদের কি সংকট হচ্ছে এবং সেটা কিভাবে মোকাবেলা করব। এই বিজ্ঞানটাকে আমি একটু গল্পের মাধ্যমে একটু জীবনচিত্র নির্মাণ করে সেটাকে পরিবেশন করেছি। একটা খুব পপুলারিটি পেয়েছে ব্যাপক, আর সেই কারণে প্রকাশকের চাপে পড়ে বলা যায় আবার 2টা বের করেছে, এটাও ভালো চলছে। এটা বের হয়েছে অনিন্দ প্রকাশ, অনিন্দ থেকে। আপনি তো পেশা জীবনে একজন মনোবিদ, আপনার লেখক হওয়ার গল্পটা কি আসলে কিভাবে, আর আপনার লেখায় আপনার বিষয়টা কতটা প্রভাব ফেলে? আসলে মনোবিদ তো আমি অনেক পরে, ছোট শিশুবেলা থেকে আমার হাতে কলম। আমি কচিকাঁচা করতাম, নবাঙ্কুর কচিকাঁচাবেলা, আগ্রাবাদ, যেটা আমি চট্টগ্রামের আগ্রাবাদে, সেখানে শিশু বয়সে আমরা কচিকাঁচা করেছি। দাদাভাই আমাদের হাতে কলম তুলে দিয়েছেন। আসলে আমার নাম এম এ মুহিত, ডাক নাম কামাল। তো একবার ছড়া পাঠিয়ে দিলাম, তখন আমি 89-এ পড়ি, 8 থেকে 9-এ যাব। ওই সময় একটা ছড়া কচিকাঁচার আসলে ইত্তেফাকে ছাপা হয়। দাদাভাই কি করলেন, আমার নামটাকে কেটে মোহিত কামাল করে দিলেন, ওইভাবে ছাপা হয়ে যায়। এরপরে আমার নাম মোহিত কামাল হয়ে গেল, এবং পরবর্তীতে আমি মোহিত কামালকে এফিডেভিট করে নিয়েছি এক্সট্রা নাম হিসাবে, মূল নামের পাশাপাশি এফিডেভিট করে ওই নামটা আমার চলছে, সেই হিসেবে আমি এই নামেই পপুলার। এই জন্য আমার বইমেলা দেখবেন যে লেখক নাম মোহিত কামাল, এই কথা রেখেছে, আসল নামটা আর দেই না, ওটা চাপা পড়ে আছে, এটা অফিসিয়ালি এটা আমার জানে। তো এইটি বিষয়। তাহলে আমি শিশুকাল থেকে কিন্তু ছড়া লিখি এবং বাংলায় সবসময় হাইয়েস্ট পেতাম। চট্টগ্রাম কলেজ স্কুলের ভালো ছাত্র ছিলাম। কখনো আমার বন্ধুরা যারা সেরা কেউ আমার বাংলায় ধারে কাছে নাম্বার পেত না। বাংলার শিক্ষক ছিলেন আলী আকবর, খুবই প্রশংসা করতেন। একটা কথা বারবার আমি বলি, জীবনে ভুলবো না, আলী আকবর স্যার একবার আমাদেরকে ইনস্ট্যান্ট, আমরা বৃত্তি পরীক্ষা দেবো তার আগে আমাদেরকে একটু বললো যে ইনস্ট্যান্ট উইদাউট প্রিপারেশন আমি একটা টপিক দিচ্ছি, এটার উপর ভাব সম্প্রসারণ লেখো। সেটা ছিল সম্মুখে ঠেলেছে মোরে পশ্চাতের আমি সবার আগে লিখে জমা দিলাম, এবং স্যার পরে মুগ্ধ হয়ে গেলেন। তো এই যে মুগ্ধতা, উনি আমাকে কিছু দোয়া করে দিলেন, আমার সমগ্র জীবনকে যেন প্রভাবিত করে ফেললো। আমার ভিতর তখন গেড়ে বসলো আমাকে লেখক হইতে হবে, আমি লেখক হব। আমার একটা ছিল যে আমি বিজ্ঞানী এবং লেখক হব, জগদীশচন্দ্র বসুর মতো আমি বিজ্ঞানী হব আবার লেখক হব। আমার টার্গেট কিন্তু আমি ফুলফিল করতে, মনোবিজ্ঞানী এবং লেখক। হ্যাঁ। তো এবার একটু আপনার আরেকটি কাজের প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে শব্দঘর নামে আপনি একটি সাহিত্য পত্রিকা করেন, মাসিক। তো এদিকে ঝুঁকলেন কেন? আপনার তো অনেক ব্যস্ততা। এটাও যখন স্কুলে পড়ি তখন একটা কবিতা পড়েছিলাম, রবীন্দ্রনাথ নজরুলকে লিখেছে, ধূমকেতু যখন বের করলেন নতুন, আইরে আই ধূমকেতু উড়িয়ে তোরে বিজয় কাতন, রবীন্দ্রনাথ একটা কবিতা লিখে দিলেন নজরুলকে, নজরুল সেটা ধূমকেতুতে ছাপালো। এটা পড়েছে, এটা আমাদের স্যারের গল্প বলছিলেন। তখন আমি মনে মনে ভাবছি, আমি যদি একটা পত্রিকা বাইর করি তাহলে রবীন্দ্রনাথ আমাকে একটা কবিতা লিখে পাঠাবে। রবীন্দ্রনাথ তখন নাই, তখন তো থাকার কথাই না, কিন্তু আমার অস্তিত্বের মধ্যে এটা ঢুকে আছে। তারপরে আমি যখন এই লেখালেখি জগতে আসলাম, আমার ভিতরে কিন্তু এটা রয়ে গেছে। এই দাদাভাইরা যখন মাসিক কচিকাঁচা করে, তখন আমার ভিতরে শিশুকাল থেকে একটা সম্পাদক হওয়ার প্রেরণা লুকিয়েছিল, এবং সেটা কখনো বিলীন হয় নাই। শুধু আমি মনোবিদ হয়েছি ডাক্তার হওয়ার পরে, ধরেন 30 বছরের বয়সে গিয়ে, কিন্তু শিশুকাল থেকে কিন্তু আমি লেখক হওয়ার, সম্পাদক হওয়ার একটা বীজ আমার মধ্যে ছিল, সেটার প্রকাশ ঘটেছে। তো এটা কিভাবে ঘটে গেছে সেটা আসলে সেটা বলা মুশকিল। আপনার ভিতরে কোনো না কোনো ভাবে কাজ করছিল শেষ পর্যন্ত এই শব্দঘরের, এবং শব্দঘর এখন বিশ্বনন্দিত হয়ে গেছে, বিশ্বজুড়ে শব্দঘর যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এবার বইমেলায় শব্দঘরের জন্য একটা স্টল চাইলাম, পেলাম না। 1 বছর পূর্তির পরও বাংলা একাডেমি যুক্তি দেখালো যে এটা বেশি চলে, যেগুলো বেশি চলে এগুলোর জন্য কোনো স্টল দেওয়া হবে না। আমরা পেলাম না, কালিও কলম পেল না, বেশি চলে বিধায়, আর সবাই পাচ্ছে। বেশি চলাও একটা অপরাধ হিসেবে নীতিমেলার মধ্যে আমি দেখতে পেলাম, যে নীতিমেলাকে আমি অপছন্দ করেছি। আমি মনে করি এই ধরনের নীতিমালা বদলা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শেষ ভাগে পৌঁছে গেছি। তো একটু জানতে চাই যে আমাদের অনেক সময় বলা হয়, আমরা প্রায় শুনি যে আমাদের বইয়ের পাঠক কমে যাচ্ছে। তো একটি বইমুখী সমাজ বিনির্মাণে আসলে কোথা থেকে শুরু করা উচিত, আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে বইয়ের পাঠক কমছে না। আপনি মেলাতে দাঁড়িয়ে থাকেন, উপলব্ধি করবেন কিছু কিছু পরিবার আছে যারা বইমুখী। তাহলে বইমুখী যে পরিবার, সেই পরিবারের ছেলেরা বইমুখী হবে। যেসব মা বাবা সন্তানকে নিয়ে বইমেলায় আসতেছে, তাদের বাচ্চাদের ভিতরের একটি গোপন অনুপ্রেরণা ঢুকে যাচ্ছে, একটি গোপন বীজ রোপিত হচ্ছে, বইয়ের প্রতি আকর্ষণ বাড়ছে। এখন এই বাচ্চা যদি কম্পিউটার গেমে বসে থাকতো, সেদিকে কিন্তু তার বীজটা রোপিত হতো, সেদিকে তার নেশাটা। আপনি বলছেন যে পরিবারের একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু মোহিত ভাই এখানে আমি একটু যোগ করতে চাই যে এখন বই মেলা হচ্ছে বলে কিন্তু আমরা প্রচুর বই পাচ্ছি, পছন্দের বই কিনে নিতে পারছি বা বেছে নিতে পারছি, কিন্তু মেলা শেষ হওয়ার পরে কিন্তু আপনি দেখেন আমাদের আশপাশে কিন্তু কোনো বইয়ের দোকান নেই সেভাবে। তো তাহলে মানে বইয়ের দোকান কিন্তু আছে, কিন্তু প্রচারণা নেই।
সারা মাস ব্যাপী যেটা প্রচারণা থাকবে, পত্রিকাগুলো বিশাল বিজ্ঞাপন রেট দিচ্ছে, অন্য সময় তারা বুঝতে পারছে না যে কে কি বই বাইর করছে, শুধু বইমেলার মাসে তারা ছাড় দেয়, প্রকাশকরা সেটা বিজ্ঞাপন দেয়, তখন মানুষ জানতে পারে, এটা হই হই রব রব পড়ে যায়। এরকম একটি রব সারা মাসেই থাকা উচিত। বইয়ের দোকান কিন্তু যে পরিমাণে থাকার কথা সে পরিমাণে কি আছে? তারপর ধরেন আপনি ঢাকা শহর সিটিতে কিন্তু কোনো বইয়ের দোকান নেই, এটা থাকা উচিত। যমুনা ফিউচার পার্ক, আমি নাম ধরে বলছি, কোনো মার্কেটে ওরা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে মানুষকে যদি প্রণোদনা দিতে পারে অবশ্যই বইমুখী মানুষ আমি বলছি থাকা উচিত কিনা। উচিত, আমি মনে করি উচিত। এবং আমি আরেকটা গুরুত্বপূর্ণ বলি, শুধুমাত্র বড় বড় এইসব শপিং বলে না, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে একটা স্পেস রাখা উচিত। যারা ওই বিল্ডিং তৈরি করে তাদেরকে বলে বিল্ডার্স, তাদের প্ল্যানিং এর মধ্যে যে এটা একটা বিনোদন কেন্দ্র, এখানে বাচ্চারা খেলবে, এখানে একটা ছোট লাইব্রেরি থাকবে, তাহলে আমার মনে হয় আমরা এই সংস্কৃতিটাকে খুবই ব্যবহার। একদম শেষ পর্যায়ে আমরা ছোট্ট করে জানতে চাই, বাংলা একাডেমির একটি বিক্রয় কেন্দ্র আছে তাদের ভবনের ওখানে, তারা কি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন জায়গায় তার শাখা করতে পারে কিনা, আপনার কি মনে হয়? তাদের শাখা কি নাই? আমার মনে হয় কিছু বিপণনের ব্যবস্থা আছে, তারপর আমি মনে করি এটাকে আরো ব্যাপক করা উচিত। কারণ বাংলা একাডেমিতে আমি গতকাল ঢুকেছি, আমি 2 ঘন্টা ঘুরেছি, অনেক বই দেখেছি, অনেক ভালো ভালো বই আছে, আমরা জানি না, দুষ্প্রাপ্য অনেক বই আছে, আমি অনেকগুলো বই কিনেছি এবং আমি খুব মুগ্ধ হয়ে গেছি। তো এগুলো তো আসলে বাইরে প্রচার করতে হবে, ওদের যে কি বই আছে সেটাও আমরা পত্রিকাও দেখি না, কিন্তু ওদের যে একটা প্রচারণা সেখানেও নাই অনেক না। ওখানে আমরা বাংলা একাডেমি বলতে অনেকেই জানি যে ডিকশনারি অভিধান এটা, কিন্তু না, ওখানে চমৎকার বই আছে। আমি সমস্ত দর্শকদেরকে বলবো, বই প্রেমীদেরকে বলবো, বাংলা একাডেমি আপনারা প্রাঙ্গণে ঘুরে আসুন, ওখানে ভালো ভালো বই আছে, বহু মহৎ মননশীল বই ওখানে আছে, সৃজনশীল বই আছে। মোহিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ বৈশাখীর এই টেলিভিশনের দর্শকদেরকে। প্রাণের মেলা, এই কি প্রাণ ম্যাঙ্গো প্রাণের মেলা আমার অন্তর ছুঁয়ে গেছে, সবার জন্য ভালোবাসি। প্রিয় দর্শক, প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলা আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীকাল একই সময়ে বৈশাখীর পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন। সবার জন্য শুভেচ্ছা।